সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হবে। নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য ব্যক্তিগত বলছে সরকার। সরকারি চাকরিতে বয়স ৩৫ করার দাবিতে বিক্ষোভ, আন্দোলনকারীদের উপর পুলিশের টিয়ার শেল। এবং আবারও উত্তপ্ত আশুলিয়ার শিল্পাঞ্চল, শ্রমিক যৌথ বাহিনীর সংঘর্ষ, গুলিতে নিহত ১। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শুনলাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21shE চ্যানেলে। সংস্কার কমিশন পুরোদমে কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। দ্রুতই এই আলোচনা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, বর্তমান সরকারের মেয়াদ কতদিন হবে তা জনগণই ঠিক করবে। নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য তার ব্যক্তিগত বলেও জানান প্রেস সচিব। মেহেদী হাসানের রিপোর্টে বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে অবস্থান করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সফর শেষে ব্রিফিংয়ে তার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশের পরবর্তী পরিস্থিতিতে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও সংস্থার সমর্থন পেয়েছেন। উনি বের হচ্ছেন, দেখা যাচ্ছে যে একজন ওয়ার্ল্ড লিডার এসে ওনাকে হাত করতেছেন, ওনাকে জড়িয়ে ধরছেন। হি ওয়াজ গিভেন এ রক স্টার রিসেপশন দেয়ার। সবাই তার সাথে দেখা করতে চেয়েছেন এবং যেইগুলো মূল যে এসেন্স ছিল সেটা এটা হিস্টোরিক হওয়ার জন্য সবচেয়ে সবাই বলেছেন যে এই গভর্নমেন্টের সাথে, এই গভর্নমেন্টকে তারা সাপোর্ট করেন এবং এর সাথে তারা এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে তারা কাজ করতে ইচ্ছুক। বর্তমান সরকারের মেয়াদ নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কমিশনের রিপোর্ট নিয়ে পলিটিক্যাল কনসালটেশন এবং এই কনসালটেশনের পরে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার যখন ডিসাইড করবেন যে না আমরা এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি, তখন আপনি ইলেকশনে একটা ইয়া হবে। এটা কবে হবে? এটা কি ১৬ মাস পরে হবে নাকি ১২ মাস পরে হবে না ৮ মাস পরে? এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না। আর আমার মনে হয় যে সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছিলেন। নিউ ইয়র্ক টাইমসের সাথে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা নিজে আগামী নির্বাচনে অংশ না নেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন তাতেই তিনি অনড় থাকবেন বলে জানান প্রেস সচিব। উনি খুবই এক কথার মানুষ। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা। দ্রুত সংস্কার কাজ এগিয়ে নিয়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলের নেতারা এটিকে স্বাগত জানালেও শঙ্কা প্রকাশ করছেন সঠিক সময়ে নির্বাচন আয়োজন নিয়ে। মাহতাব মিনহাসের প্রতিবেদন। জাপানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএইচকে দেয়া সাক্ষাৎকারে দ্রুত সংস্কার কাজ শেষ করে ১৮ মাস পর নির্বাচনের প্রতিশ্রুতির কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বেঁধে দেয়া সময়কে যৌক্তিক মনে করছেন রাজনৈতিক দলের নেতারা। এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে হলে ১৮ মাস মোটামুটি আপনার বলা যেতে পারে একটা সহনশীল সময় নিশ্চয়ই। আমি মনে করি সেক্ষেত্রে ১ বছর সময় লাগাটা খুবই যৌক্তিক মনে করলেও নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কায় তারা। নির্বাচনের আয়োজন করতে গেলে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হচ্ছে পুলিশ। তো পুলিশ যদি আপনার পারফর্ম করতে না পারে বা পারফর্ম করার জায়গায় যদি পুলিশ না থাকে, তাহলে তো নির্বাচন আয়োজন করাটাও তো আসলে খুব কঠিন হবে। এই দেশের সমস্যা এত বেশি, সংস্কার এত বেশি করতে হবে যেন ভবিতব্য কোনো নির্বাচনে বিদ্যমান সরকার সেই নির্বাচনকে প্রভাবিত করতে না পারে। অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজের গতি আরও বাড়ানো উচিত বলে মত তাদের। আমি মনে করি কাজের গতি, রিফর্মের গতি, আলোচনার গতি, ঐক্যমতের গতি বাড়িয়ে যত দ্রুত সম্ভব করাতে হবে। মাহতাব মিনহাজ, ২১শে টেলিভিশন, ঢাকা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে দিনভর বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে কয়েকজন আহত হন। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এই ঘটনা ঘটে। রাতে তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করে কর্মসূচি স্থগিত করে। শিলি শব্দমের প্রতিবেদন।
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন চাকরি প্রত্যাশীরা। অন্তর্বর্তী সরকার গঠনের পর সে আন্দোলন আরও জোরালো হয়। এরই অংশ হিসেবে সোমবার কয়েকশো চাকরি প্রত্যাশী প্রথমে শাহবাগে এবং পরে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সড়কে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এতে রাজধানীর কাকরাইল মৎস্য ভবন এলাকাসহ বিভিন্ন সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়। আমরা আমাদের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চাচ্ছি। বৈষম্য বিরোধী একটা সরকার গঠন হয়েছে, সেই সরকার আর বৈষম্য করবে না। এখানে বিভিন্ন ধরনের বৈষম্য আছে, যে বৈষম্যগুলো নিয়ে আমরা কথা বলার জন্য, আলোচনা করার জন্য আমরা তাদের কাছে যেতে চাইছিলাম। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। আমাদের যে শান্তিপূর্ণ পদযাত্রা ছিল, সেই পদযাত্রায় কেন লাঠিচার্জ করা হলো, কেন টিয়ার সেল ঘোষণা করা হলো, কেন রাবার বুলেট ছোড়া হলো? পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনা সদস্য ও পুলিশ অবস্থান নেয়। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো ঘোষণা না এলে আন্দোলনকারীরা কাফনের কাপড় পরে শুয়ে থাকার ঘোষণা দিয়েছেন। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানিয়েছেন 7 দিনের মধ্যে এ বিষয়ে পরামর্শ দেবে কমিটি। সরকার তো কমিটির অংশ, কমিটি সরকারের অংশ। এই কমিটি হাই পাওয়ার কমিটি, আমি মেম্বার সেক্রেটারি, চেয়ারম্যানের এবং 7 কর্মদিবস, এটা আজকে ওদেরকে দেখে ডিসপার্স করার হচ্ছে যে তোমাদের কোনো আশ্বাস না, ব্যবস্থা নেওয়া হয়েছে। ইটস টেকেন অলরেডি। সাভারের আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভের জেরে শ্রমিক ও যৌথ বাহিনীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত আরও ৩৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গাড়ি ভাঙচুর করে। সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়া, টঙ্গী, জিরাবো, ইপিজেড এলাকা জুড়ে চলে সংঘর্ষ। বন্ধ হয় সাভারের 18টি কারখানা। তবে স্বাভাবিক আছে গাজীপুরে পোশাক কারখানার পরিস্থিতি। দর্শক, প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের জিরাবো এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায় শ্রমিকরা। আমাদের কোনো নিরাপত্তা নাই, গার্মেন্টস শ্রমিকেরা নিরাপত্তা নাই, কোনো নিরাপত্তা নাই। আন্দোলনকারীরা জানান, সকালে স্থানীয় মণ্ডল গ্রুপের শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষ, শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক চলছিল। এ সময় সমঝোতা না হওয়ায় শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নেন। পরে অন্য কারখানার শ্রমিকরা সেখানে জড়ো হতে থাকেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে আশুলিয়া শিল্পাঞ্চলের নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে বার্স গ্রুপের শ্রমিকরা। এই ডেটটা তারা অস্বীকার করে টাকাগুলো আমাদেরকে না দেয়, যার জন্য আমরা সবাই আজকে এখানে রাস্তায় সমবেত হয়েছি। সরকার থেকে সেটা করার পরেও আজকে 30 তারিখ আমাদের দেনা পাওনা কিছু দেয় না, সম্পূর্ণ পাওনা দাও না, যা পাই আমাদের দিয়ে দেন, আমরা রাস্তা ছেড়ে দেব। বিক্ষোভকারীরা র্যাব ও পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ শুরু করেন। সংঘর্ষে আহত কাউসার নামে এক শ্রমিককে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত কমপক্ষে 30 শ্রমিক হাসপাতালে ভর্তি আছেন। আমরা অফিসিয়াল বাইরে রয়েছি, আমরা সবার পিছিয়ে বাইরে রয়েছি, ঠিক আছে। বাইরে আসতে বাসায় ফিরে যাইতেছি, তখন হেরা মনে করছে গুলি করছে, অন্য লোক জামজাম করছে। তলপেটের বাম সাইডে গুলি লেগেছে, ওনার আমরা মৃত অবস্থায় পেয়েছি। আর বাকি দুটো যে পেশেন্ট নয়ন এবং রাসেল, নয়ন যে পেশেন্ট, ওনার বুকের ডান সাইডে গুলি লেগে বের হয়ে গিয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে। তবে শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার এ বিষয়ে কিছু জানাননি। গত 27 আগস্ট এক নোটিশের প্রেক্ষিতে বার্স গ্রুপের 4টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। পাওনা আদায়ে ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদ এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। হাসিনা সরকারের এমপি মন্ত্রীদের কারাগারে আইনশি জীবন, জেল কোড মেনেই ডিভিশন বলছে কর্তৃপক্ষ।
শেখ হাসিনার পতনের পর ধরা পড়েছেন তার সরকারের মন্ত্রী এমপি আমলারা। এর মধ্যে সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক, চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ৩০ জন পাচ্ছেন ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদা। প্রত্যেকেই প্রায় ১ ডজন করে মামলার আসামি। তবে আইজি পিজন্স ২১ টেলিভিশনকে জানিয়েছেন কারাবিধি মেনেই প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা দেয়া হয়েছে তাদের। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। এভাবে আদালত প্রাঙ্গণ ও কারাগারে গণরোষের শিকার হন শেখ হাসিনার দোসররা। জনরোষ থেকে তাদের রক্ষায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হয়। একে একে ধরা পড়েন আওয়ামী লীগ নেতা সালমান এফ রহমান, আনিসুল হক, ডাক্তার দীপুমণি, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, AKM শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ স্বৈরাচার শেখ হাসিনার দোসররা। বন্দীদের হাল হকিকত সম্পর্কে জানতে চাইলে বিভিন্ন তথ্য দেন কারা মহাপরিদর্শক। রাজনৈতিক বন্দী আছেন, তাদের একটা সিস্টেম হচ্ছে যে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাদের অনুমোদন পেলে তাদেরকে ডিভিশন দেওয়া হচ্ছে। এ পর্যন্ত আমার হিসাবে ৬২ জন বন্দী আমাদের এই আলোচিত অথবা যারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছেন তারা আছেন। এর মধ্যে ৩০ জন ডিভিশন ইতিমধ্যে প্রাপ্ত হচ্ছেন, বাকিরা প্রসেসের মধ্যে দিয়ে আছে। ডিভিশন বন্দী এবং সাধারণ বন্দীদের মধ্যে আসলে একটা পার্থক্য যদি বলেন, তারা একটা ডিভিশন বন্দীদের রাখার জন্য আমাদের একটা আলাদা বিল্ডিং এবং সেল আছে, তারা ওই বিল্ডিংয়ে অবস্থান করেন। ডিভিশন প্রাপ্ত বন্দীদের কামরায় রয়েছে একটি খাট, চেয়ার টেবিল এবং একজন করে সেবক। 2টি করে জাতীয় পত্রিকা দিচ্ছে কারা কর্তৃপক্ষ। এছাড়া পরিবার ও স্বজনদের দেয়া ফ্রিজ ব্যবহার এবং টেলিভিশন দেখার সুবিধা মিলছে কারাবিধি অনুযায়ী। সকালের নাস্তায় দেয়া হচ্ছে রুটি, সুজি আর সবজি। দুপুরে এবং রাতে দেয়া হয় ডাল, সবজি, মাছ, মাংস। এছাড়া নিজের সেলের চারপাশে পায়চারি করার সুযোগ পান ডিভিশন প্রাপ্ত বন্দীরা। সকালে সাধারণ বন্দী এবং ডিভিশন প্রাপ্ত বন্দীদের একই ধরনের নাস্তা দেওয়া হয়। তবে দুপুর এবং রাতে সাধারণ বন্দীদের যে খাবার দেওয়া হয় তাতে আমিষের পরিমাণ কম। নর্মাল যে ডাল চাল বিষয়গুলো আছে, এর পাশাপাশি তারা কিছু এডিশনাল আইটেম পান, তার মধ্যে প্রোটিনের প্রাপ্যতা একটু বেশি। এছাড়া কিছু এডিশনাল আইটেম বলতে পাউরুটি, কিছু জেলি, এর টাইপের কিছু আইটেম তারা পান। সাধারণ বন্দীরাও ক্ষিপ্ত হয় শেখ হাসিনার দোসরদের নিয়ে কারা কর্তৃপক্ষ উদ্বিগ্ন বলে জানান কারা মহাপরিদর্শক। ইন্টারনাল অ্যালার্টনেস লেভেলটাকে আমরা হাই রাখছি। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। 4 দলীয় জোট সরকারের আমলে ক্ষুদ্র পরিসরে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু। তবে বিস্ময়কর উত্থান গত 1.5 দশকে। তরফদার রুহুল আমিনের প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক একাই করছে বন্দরের ৬২% কন্টেইনার হ্যান্ডেলিং। শেখ পরিবার ঘনিষ্ঠ এই বিতর্কিত ব্যবসায়ী নিজে অঢেল সম্পদ গড়েছেন, ভাগ দিয়েছেন সহযোগীদেরও। দর্শক, চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রাম বন্দরে 4টি ক্রেন রক্ষণাবেক্ষণের কাজ দিয়ে ব্যবসা শুরু। পরের 1.5 দশকেই বনে গেছেন বন্দরের একচ্ছত্র অপারেটর। তরফদার রুহুল আমিনের প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক এখন নিউমোরিং কন্টেইনার টার্মিনালের 4টি ও চিটাগাং কন্টেইনার টার্মিনালের 2টি সহ 6টি টার্মিনাল পরিচালনা করছে। এছাড়া ঢাকার ইংল্যান্ড কন্টেইনার ডিপো, পানগাঁও কন্টেইনার টার্মিনাল, চট্টগ্রাম বন্দরের ওভারফ্লো কন্টেইনার ইয়ার্ড এবং যন্ত্রপাতি সরবরাহ ও রক্ষণাবেক্ষণও একচেটিয়া নিয়ন্ত্রণ সাইফ পাওয়ারটেকের। আন্দোলন সংগ্রামের এক পর্যায়ে সাইফ পাওয়ারটেককে বন্দর থেকে বের করে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তাকে আবার ইন করা গেছে এবং ইন করাইয়া সেই একসাথে এভাবে বন্দরের মধ্যে সমস্ত লুটপাট এগুলো ছাড়াইয়া গেছে। যেই সরকার এসছে, এই সরকারের কাছে আমরা তুলে ধরবো যে অন্যায় হয়েছে, এটাকে শুধরানো করা উচিত। গত 15 বছরে তরফদার রুহুল আমিন চট্টগ্রাম আবাহনীর পাশাপাশি শেখ রাসেল স্মৃতি সংসদ, শেখ কামাল জামালের নামে ফুটবল টুর্নামেন্টে ব্যয় করেছেন বিপুল অর্থ। তবে হাসিনার পতনের পর ভুল পাল্টেছেন তিনি। একটা প্রোগ্রামে যদি আমাকে ইনভাইট করে, আমি যদি প্রোগ্রামে থাকি, প্রোগ্রামে যদি ছবি উঠায় রেখে দেয়, ইট ডাজ নট মিন যে আমি সরকারের লোক। বন্দরে নিজের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক হুইপ শামসুল হক চৌধুরী, চট্টগ্রামের সাবেক মেয়র আজম নাসির উদ্দিন এবং সাবেক এমপি এম এ লতিফ, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মাহবুবুল আলমকে সিন্ডিকেটে ভেড়ানোর কথা নিজেই স্বীকার করেন তরফদার।
আমরা যখন কাজ করি আমাদের পাশে যারা সরকারি কাজ যখন করি, সরকারের যেটা নেতারা থাকে তাদের সাথে তো সৎ সম্পর্ক, ভালো সম্পর্ক রাখতেই হয়। ইট ডাজ নট মিন যে আমাদের বিজনেসের সাথে তারা ছিল না। আমাদের বিজনেসের জন্য সকলের সাথে সুসম্পর্ক রাখতে হয়। এদিকে পাচার করা অর্থে দুবাইতে প্রতিষ্ঠান খোলার অভিযোগ রয়েছে রুহুল আমিনের বিরুদ্ধে। 2020 সালে কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগে তরফদার রুহুল আমিনের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক, কিন্তু সরকারের শীর্ষ পর্যায়ের ইশারায় সেই অনুসন্ধান ধামাচাপা পড়ে যায় বলেও অভিযোগ রয়েছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হবে, নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য ব্যক্তিগত বলছে সরকার। সরকারি চাকরিতে বয়স 35 করার দাবিতে বিক্ষোভ, আন্দোলনকারীদের উপর পুলিশের টিয়ার শেল। এবং আবারও উত্তপ্ত আশুলিয়ার শিল্পাঞ্চল, শ্রমিক যৌথ বাহিনীর সংঘর্ষ, গুলিতে নিহত 1। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।